জানি পূর্ববঙ্গের মানুষ তোমার জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছে। হাজার হাজার লোক তোমাকে দেখার জন্য পথে ভিড় করেছে। তোমার গলায় কীর্তন শুনে তারা নাকি পাগলের মতো নৃত্য করেছে। এ সব খবরই নবদ্বীপে এসে পৌঁছেছে নিমাই। হ্যাঁ মুকুন্দ, পূর্ববঙ্গের মানুষেরা আমাকে আমার ক্ষমতার চেয়ে বেশি সম্মান দেখিয়েছেন। আমি আমি একাই পারবো। পারতে তো আমাকে হবেই। নিমাই, নিমাই, বাপ আমার কাছে আয় বাবা। নিমাই আমার মা, মা গো, এসো, তোমরা ভেতরে এসো। এসো তুমি। মা, তোমরা সব কি বলো তো? আজ এতদিন পর আমি বাড়ি ফিরলাম, এসে দেখি সব শুনছেন। মা, মা গো, পূর্ববঙ্গে তোমার ছেলে যা সমাদর হয়েছে তা তো তুমি দেখতে পেলে না। এসো এসো, কত দান সামগ্রী পেয়েছি দেখবে। এসো এসো এসো।
বসো। এই দেখো মা, এ হলো সিংহলি শঙ্খ। এ দেখো মা, এ হলো তসর বস্ত্র। মাগো, এ হলো ওই পশ্চিমী মুক্তের মালা, এ এক বণিক দিয়েছেন। এ দেখো মা, এ হলো সূক্ষ্ম কাপাস বস্ত্র, এটি তোমার জন্য। আর এই দেখো মা, এই যে গরম চাদরখানি দেখছো, এটা ওই হিমালয়ের উত্তরে তিব্বত বলে দেশ আছে না, সেখানকার। এটাও এক বণিকের দেওয়া। এটা এটা ঈশান দাদাকে দেব, কেমন মা? আচ্ছা মা, ঈশান দাদাকে দেখছি না তো, তুমি হাটে পাঠিয়েছো বুঝি? এ দেখো মা, এ সুলক্ষণ চামরখানি দেখো, এটি সীতামাকে দেব। আচার্যদেব রোজ রাতে মদন মোহনকে শয়ন দেবেন, আরতি করবেন। দেখো মা, দেখো দেখো কি সুন্দর রংখানি। এরকম নকশা এ বাংলায় মেলে না, ফায়দামাতে এইসব শাড়ি মেলে, বেশ দামি, তবু একখানি কিনেছি। এটি এটি তোমার বৌমার জন্য। তুমি যে আমার দেহ মন আদি তোমারে সপেছি, দেহ নিমাই। মন আদি এসো অচ্যুত। শান্তিপুর থেকে কবে এলে? আজই। লক্ষ্মী বৌঠানের শেষ যাত্রার সময় তো থাকতে পারিনি, আসার মতো মনের অবস্থাও ছিল না। সংসারে জন্মালে শোক দুঃখ তো থাকবেই অচ্যুত। লক্ষ্মী অনন্ত ধামে গেছে, তার শোকে কষ্ট করলে তার আত্মা বড় কষ্ট পাবে। তুমি বরং অন্য কথা বলো। শুনলাম দেববর্মার মেয়েকে উদ্ধার করতে তুমি এবং গুরুদেব গিয়েছিলে বিহার সীমান্তে। কথা ঘোরাচ্ছে নিমাই। তা না হয় ঘুরালাম, এছাড়ার কি উপায় আছে বলো? জানি উপায় নেই, তবু যে মন শান্ত হতে চায় না। অচ্যুত, আমার দাদামশাই বলতেন শোকের সব থেকে বড় ওষুধ হলো সময়। তুমি আজ যতখানি কষ্ট পাচ্ছ, কাল তা কমবে, তারপরের দিন তা আরো কমবে। আমার দাদা যেদিন সংসার ত্যাগ করেছিলেন, সেদিন মা যতখানি কষ্ট পেয়েছিলেন, আজকে তিনি ততটাই কষ্ট পান না অচ্যুত। এটাই জগতের নিয়ম। তুমি বরং বলো, কি হয়েছিল? পণ্ডিত দেববর্মার মেয়েকে যখন ডাকাতের দল ধরে নিয়ে গেল, তখন পণ্ডিত দেববর্মা গেলেন জগায় মাথায়ের কাছে তাদের সাহায্য চাইতে। কিন্তু বেদবতী ঠাকুরন একদম রাজি ছিলেন না ওই পাষণ্ডদের সাহায্য নিতে। একদিন খুব ভোরে তারা দুজনেই বাবার কাছে এলেন। এদিকে নবদ্বীপের লোক তখন পাঁচ কথা বলতে শুরু করেছে যে মহাকাল মন্দিরের সেবায়ত গেলেন কোথায়।
বাবার তখন একটাই চিন্তা, দেববর্মার পরিবারকে কুচ্ছা থেকে বাঁচানো আর সিদ্ধি দিদিকে ডাকাতের হাত থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া। বাবা বারবার বলে দিয়েছিলেন কাজটা যেন অত্যন্ত গোপনে হয়। তাই আমি এখানে ছিপ নৌকা নিয়ে শান্তিপুর থেকে ফিরে এলাম নবদ্বীপে। তখন আধার পুরো কাটিনি। মুকুন্দ সঞ্জয়ের বাড়ির দালানে এসে দেখি দরজা খোলা, দরজা একটা পাইক পাহারা দিচ্ছে। একদম নড়বে না, বললাম দিয়ে এরপর করে দেবো। আমি নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা করতে চাই। কে তুমি? মুখের কাপড় সরাও। আমি নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা করতে চাই। মুখের কাপড় সরাও বলছি। কি ব্যাপার? কি ব্যাপার? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কে তুমি? আগে আপনি যদি একটু ওদিকে চলেন। তুমি, তোমাকে দেখে তো ভিনদেশী ছাত্র বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি বহু দূর থেকে নিমাই পণ্ডিতের কাছে অধ্যয়ন করব বলে এসেছি। তো এখানে এসে শুনলাম তিনি নেই, আপনার রক্ষীরামে ঢুকতে দিচ্ছিল না। তা আমি ভেবেছিলাম যে আজকে ওই টোলের পাশে লুকিয়ে থাকবো। নিমাই পণ্ডিত যখন ফিরবেন তখন তার সঙ্গে দেখা করে তারপর যাব। হ্যাঁ, আমার রক্ষী ঠিকই বলেছে। নিমাই নবদ্বীপে নেই, সে শ্রীহট্টে গেছে। ও, তাহলে তাহলে আমি যাই। হ্যাঁ? না থাক, আমি তোমার সঙ্গে একটু আলাপ করতে চাই। রক্ষী, তুমি সিংহদ্বারে ফিরে যাও। এখন যেন এখানে কেউ প্রবেশ করতে না পারে। দেখো কেউ যেন বিরক্ত না করে। আমি এই অপরিচিত যুবকটির সঙ্গে একটু আলাপ করি। এসো এসো এসো, বসো বসো। কি ব্যাপার অচ্যুত, তুমি এই অসময়ে নবদ্বীপে? আচার্যদেবের স্বাস্থ্য ভালো আছে তো? আচ্ছা, তুমি যে নবদ্বীপে এত ভোরবেলা এসেছো, ওখানে ঘাটে তোমাকে কেউ চিনতে পারেননি তো? আগে না, ভোরবেলায় যখন নৌকা ঘাটে ভিড়েছিল তখন ঘাটে ত্রিসীমানায় কেউ ছিল না। আর তাছাড়া আমাকে এই পোশাকে দেখলে কেউ চিনতেও পারবে না, ভাববে ভিনদেশি কোনো ছাত্র হয়তো। তা ঠিক, কিন্তু জগাই মাধাইয়ের লোক যদি তোমাকে দেখতে পেত তাহলে কিন্তু তোমার প্রাণ সংশয় ঘটতে পারত। আচ্ছা, কি এমন প্রয়োজন হলো যে এত বিপদ মাথায় নিয়েও তোমাকে শান্তিপুর থেকে নবদ্বীপে আসতে হলো? আচার্যদেবের স্বাস্থ্য ঠিক আছে তো? বাবাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন? বাবা আপনার কাছ থেকে একটা 20 দাঁড়ের নৌকা চান। সে কি? শান্তিপুরের মুকুটমণি এই সামান্য প্রয়োজনে তোমাকে আমার কাছে পাঠালেন? তিনি ইচ্ছে করলে শান্তিপুরের যে কোনো বণিক তো হাসি মুখে এটুকু সাহায্য তাকে করতেন। বাবা বলছিলেন, আপনার মকরমুখো নৌকা চেনেন না এমন মানুষ কিন্তু গৌড়বঙ্গে নেই। তাই আপনার নৌকা সঙ্গে থাকলে সুলতানের ফৌজও যেমন আমাদের এড়িয়ে চলবে, তেমনি ডাকাতের দলও এড়িয়ে চলবে। আর তাছাড়া বাবা চাইছিলেন না যে শান্তিপুরের কোনো মানুষ জানুন যে 20 দাঁড়ির নৌকাটা কোথায় যাচ্ছে। কিন্তু কেন? বাবা পণ্ডিত দেববর্মাকে নিয়ে রাজমহল যেতে চান। সেখানে বেদ আলোচনা রচিলায় সুধা দিদির কাছ থেকে সিদ্ধিকে উদ্ধার করতে চান। অসম্ভব, সেখানে পৌঁছানো যায় না। তোমার বাবা জানেন না সুলতান সৈন্য নিয়ে বিহার সীমান্তের দিকে এগোচ্ছেন। গোটা রাজমহল সুলতানের ফৌজ ঘিরে রেখেছে, একটা মাছি পর্যন্ত গলবার উপায় নেই। তাছাড়া সুবুদ্ধি রায়কেও কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সুধা নিজে আত্মগোপন করে আছে। তাছাড়া সেখানে বেদ আলোচনার কোনো পরিস্থিতিই নেই। তাহলে তাহলে আমি বাবাকে গিয়ে কি বলবো? বলবে ধৈর্য ধরে কটা দিন অপেক্ষা করতে, তারপর পরিস্থিতি শান্ত হলে ভেবে দেখা যাবে। তোমাকে আর একটা খবর দিয়ে অচ্যুত, সংবাদ এসেছে পূর্ববঙ্গ থেকে 10-12 দিনের মধ্যেই নিমাই নবদ্বীপে এসে পৌঁছবে। সে এখানে ফিরে এলে তার সঙ্গে আলাপ আলোচনা করে একটা কিছু উপায় নিশ্চয়ই বেরোবে। কিন্তু তুমি আর এখানে দেরি করো না অচ্যুত।
পণ্ডিত দেববর্মা যে কাল রাতে মহাকাল মন্দিরের নিত্য পুজো ছেড়ে পালিয়েছেন সে কথা কিন্তু সকলেই জেনে গেছে। তার উপর তোমাকে এখানে নবদ্বীপে ঘুরতে দেখলে দুয়ে দুয়ে চার করতে লোকের বেশি সময় লাগবে না। তুমি বরং এগিয়ে পড়ো, আর আচার্যদেবকে আমার প্রণাম জানিও, আর তাকে বলো আমি না বলা পর্যন্ত তিনি যেন এক পাও না এগোন। ঠিক আছে, আমি তবে আসি। এসো। আচ্ছা কি হলো বলো তো, অচ্যুত এখনো ফিরছে না কেন? এত অধৈর্য হলে চলে? নৌকায় এতটা যাতায়াতের পথ, ফিরতে দেরি হবে না? আরে না না, আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি নবদ্বীপে জগাই মাথায় দল যদি ওকে কোনো রকমে চিনে ফেলে তাহলে। বাবা, ওই তো ওই তো নাম করতে করতে অচ্যুত এসে গেছে। এই যে নৌকার জোগাড় করতে পেরেছো? বাবা, পণ্ডিত দেববর্মা কোথায়? খুড়ি বা কোথায় গেলেন? তোমায় এত উত্তেজিত লাগছে কেন? কি হয়েছে? বাবা আগে বলুন তারা কোথায় গেলেন? তারা চণ্ডী মন্দিরে পুজো দিতে গেছেন, ফিরতে বেলা হবে। না না না, বেলা হলে তো হবে না, তাদের এখনই নবদ্বীপ ফিরতে হবে। সে কি? কি হয়েছে বলবি তো? পণ্ডিত দেববর্মা যে নবদ্বীপে নেই এ খবর চতুর্দিকে রটে গেছে। আজ সকালবেলা মহাকাল মন্দিরে নিত্য পূজা পর্যন্ত হয়নি, শিব ভক্তরা প্রচন্ড উত্তেজিত। তাহলে তুমি এ খবর পেলে কোথা থেকে? বাবা আমি ঘাটে আসবার পথে পেয়েছি। আরো শুনলাম যে সুলতানের ফৌজ নাকি মহাকাল মন্দির ঘিরে রেখে দিয়েছে। ভক্তদের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে তো তাদের এক্ষুনি খবর দেওয়া দরকার। হ্যাঁ, পণ্ডিত দেববর্মা নিজের সিদ্ধিকে উদ্ধারের জন্য রাজমহলে যেতে চাইছেন, তাই জন্য তো তিনি থেকে গেলেন। না না না, তাদের বারণ করতে হবে। আসলে মুকুন্দ সঞ্জয় বারণ করেছেন বাবা। তাদের ধৈর্য ধরে কদিন এখানে অপেক্ষা করতে হবে, আর তাদের এখনই নবদ্বীপ ফিরে যেতে হবে, এখনই। মুকুন্দ সঞ্জয় কি বললেন? বাবা বাবা উনি বললেন যে ওই রাজমহলে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি হয়েছে বাবা। সুধা দিদি তো আত্মগোপন করে রয়েছে। সুধা দিদির দেখা পাওয়া দূরের কথা, রাজমহলে ত্রিসীমানায় পর্যন্ত যাওয়া যাবে না। আর কয়েকদিনের মধ্যেই তো নিমাই এখানে এসে পড়বে, তখন তার সঙ্গে বিচার বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ আমাদের নিতে হবে, এটাই মুকুন্দ সঞ্জয় বললেন বাবা। হ্যাঁ ঠিকই। রাজমহলের পরিস্থিতি অবশ্য আমারও জানা ছিল না। মুকুন্দ সঞ্জয়ের কথা মতো আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করাই মঙ্গল। এর পরের ঘটনা তো তুমি সবই জানো। তবে দুঃখ একটাই রয়ে গেল, সুধা দিদির সঙ্গে দেখা হলো না। তবে যিনি আমাদের হাতে সিদ্ধিকে তুলে দিয়েছিলেন তিনি কিন্তু একটা কথা বারবার বলে দিয়েছিলেন যে এখন থেকে সিদ্ধির সব দায়িত্ব কিন্তু নিমাই ঠাকুরের। আর এই শর্তেই কিন্তু আমরা সিদ্ধিকে ফেরত পেয়েছি। পণ্ডিত দেববর্মা তার মেয়েকে ফিরে পেয়ে খুশি তো? এই একটা মানুষকে আমার বড় অদ্ভুত লাগে যেন। তিনি ভাঙবেন তবু মচকাবেন না, তবে এখন মনে হয় আগের চেয়ে অনেক বেশি নরম হয়েছে। আর বেদবতী ঠাকুরুন? তিনি তো তোমার ভক্ত ছিলেন বরাবর, আর এখন তো দেখে মনে হয় তিনি তোমার কেনা দাসী হয়ে থাকবেন। বেদবতী ঠাকুরনের সঙ্গে আমার দেখা হওয়া খুব প্রয়োজন। যেদিন রাতে লক্ষ্মীকে সাপে কামড়ায় সেদিন সন্ধেবেলায় বেদবতী ঠাকুরনের বাড়ি লক্ষ্মী গিয়েছিল ব্রত উদযাপনের জন্য। আমার বড় জানতে ইচ্ছে করে সেই শেষ রাতে লক্ষ্মী কি বলেছিল তাকে। এই সেই প্রদীপ, ঝড়ের ঠিক আগে ঝড়ের মতো এলো মেয়েটা, তারপর ঝড় মাথায় করে বাঁশ পাতার মতো কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল। তুই একে শেকল বলছিস কেন রে? এ তো ভালোবাসার পুষ্পহার। না সীতামা, এ অসম্ভব। লক্ষ্মীর স্মৃতি এতটুকু আমার মন থেকে মুছে যায়নি।
ঘরের প্রতিটি জিনিসে লক্ষ্মীর স্মৃতি জড়িয়ে আছে। আর তাছাড়া বিয়ে না করে তো অনেক মহৎ কাজ করা যায়। বেলা অনেক হলো, আমি উঠি। নিমাই, শোন নিমাই, বিয়ে তোকে করতেই হবে। না না, এ অসম্ভব।